নমস্কার, আমি স্নেহাশিস। আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পরমাণুর গঠনের ফার্স্ট লেকচার শুরু করছি। পরমাণু কি? পরমাণু সম্পর্কে প্রথম ধারণা আমরা পাই বহুদিন আগে। আমাদের একজন ভারতীয় দার্শনিক ঋষি কনাদ, উনি প্রথম পরমাণু সম্পর্কে আমাদের ধারণা দেন বা পরমাণু এই শব্দটি প্রয়োগ করেন। পরবর্তীকালে স্যার জন ডাল্টন, উনি পরমাণু সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছিলেন। উনি বলেছিলেন পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে এক্স রশ্মি আবিষ্কৃত হয়েছে, তারপরে ক্যাথোড রশ্মি, অ্যানোড রে, এই ধরনের আবিষ্কারগুলোর পরে আমরা বুঝতে পেরেছি যে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। এবং আমরা এখন প্রত্যেকেই জানি যে পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ধরনের কণা দিয়ে তৈরি। আরও যখন বিজ্ঞান অগ্রসর হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে এই ধরনের কণাগুলো ছাড়াও নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাই মেসন, ডয়েটেরন এই ধরনের বহু কণা রয়েছে। এখন অবধি আবিষ্কৃত কণার সংখ্যা প্রায় 35টার কাছাকাছি। তো তাহলে পরমাণুর থেকেও ক্ষুদ্রতর কিছু কিছু কণা রয়েছে। সেই কণাগুলোকে মূলত আমরা 3 ধরনের ভাগে ভাগ করতে পারি। প্রথমত স্থায়ী কণা, দ্বিতীয়ত অস্থায়ী কণা এবং তারপরে সংমিশ্রিত কণা। স্থায়ী কণা মানে কি? যাদের যথেষ্ট স্থায়িত্ব রয়েছে, অর্থাৎ পরমাণুর বাইরে বেরিয়ে এলেও এরা স্থায়ী থাকে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন পরমাণুর বাইরে স্থায়ী হয় আমরা জানি, কারণ কিছু বস্তুর ওপর আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, কিন্তু ইলেকট্রন বেরিয়ে আসার পর ইলেকট্রন নষ্ট হয়ে যায় না, তার মানে ইলেকট্রন স্থায়ী। প্রোটনও সেরকম স্থায়ী। নিউট্রন, নিউট্রন কি? আচ্ছা, প্রোটন স্থায়ী এই ব্যাপারটা সম্পর্কে বলি। হাইড্রোজেন আয়ন H+, মানে সেটা বস্তুত একটা প্রোটন। H+ এর স্থায়িত্ব রয়েছে, তার মানে প্রোটন কণাও স্থায়ী। আবার নিউট্রন, নিউট্রন কি? আমরা জানি যে পরমাণুকে ভাঙা হয়, সেখান থেকে আবার 3টে নিউট্রন বেরিয়ে আসে, সেই নিউট্রন দিয়ে আবার অন্য ভারী পরমাণুকে আঘাত করলে সেই পরমাণু আবার ভেঙে যায়, তার মানে নিউট্রন কণাও কিন্তু স্থায়ী। আচ্ছা, অস্থায়ী কণা কি কি? অস্থায়ী কণা হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো কণাকে আবার ঘোস্ট পার্টিকেল বলা হয়। আচ্ছা, তারপর পাই মেসন কণা, এই ধরনের কণাগুলো কিন্তু সব অস্থায়ী কণা, এদের স্থায়িত্ব খুব কম। আর সংমিশ্রিত কণা হচ্ছে আলফা কণা, ডয়েটেরন, এই ধরনের কণাগুলোকে বলা হয় সংমিশ্রিত কণা। অর্থাৎ এই কণাগুলো ঠিক মৌলিক এটা বলা যায় না। যেমন আলফা কণা, আলফা কণা হচ্ছে বস্তুত হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তার মানে কি? হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, তার মানে এই দুটো মিলিয়ে একটা স্পেশাল টাইপের কণা তৈরি হয়েছে, সেটাকে আমরা আলফা কণা বলছি। তাহলে অবপারমাণবিক কণা এই মূলত 3 ধরনের হয়। এইবার আমরা একটা গল্পে আসছি যে ইলেকট্রনকে আমরা কি করে আবিষ্কার করলাম, ইলেকট্রন কি করে আবিষ্কৃত হয়েছে। এইটার জন্য যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম ক্রুক্স, উনি একটা পরীক্ষা করলেন। উনি একটা কাঁচের একটা টিউব নিলেন, একটা সিল্ড টিউব, যে টিউবের দুদিকে দুটো তড়িৎদ্বার দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্যাথোড অর্থাৎ নেগেটিভ ইলেকট্রোড, আর এইটা হচ্ছে অ্যানোড অর্থাৎ পজিটিভ ইলেকট্রোড। তো এই কাঁচের টিউবটাকে এখানে বায়ু নিষ্কাশন পাম্প রয়েছে, এইটা দিয়ে উনি ভিতরকার বায়ু বের করে দিলেন এবং ভিতরের বায়ুর চাপ খুব কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ ভিতরে খুব কম পরিমাণ বায়ু রয়েছে এমনটা ভাবা যেতে পারে। বায়ুর চাপটা কত? 0.01 মিলিমিটার অফ মার্কারি। আমরা জানি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের যা চাপ হয়, সেখান থেকে কমিয়ে সেটাকে কত করে দেওয়া হয়েছে? 0.01
মিলিমিটার পারস্তম্ভের চাপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বায়ুর চাপ খুবই কম, মানে ভিতরে প্রায় নগণ্য পরিমাণ বায়ু রয়েছে এমনটা ভাবা যেতে পারে। তো উনি কি করলেন, এই ভিতর থেকে বায়ু বের করে দিলেন, দিয়ে ক্যাথোড অ্যানোড ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিলেন, দিয়ে হাই ভোল্টেজ ডিসি কারেন্ট এর ভিতর দিয়ে পাঠালেন। তখন যে ঘটনাটা দেখা গেল যে ক্যাথোডের উল্টো দিকের কাঁচের দেওয়ালেতে প্রতিপ্রভা সৃষ্টি হলো। এই যে এটা প্রতিপ্রভা বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। তো এখানে প্রতিপ্রভা দেখতে পাওয়া গেল। এই ঘটনাটাকে আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানী জে জে টমসন উনি কি করলেন, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং সেই পরীক্ষা থেকে এই যে ক্যাথোড রে, মানে ক্যাথোড থেকে বেরিয়ে আসছে যে রশ্মিটা তাকে ক্যাথোড রে বলা হচ্ছে, সেই ক্যাথোড রে সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেল। যেমন এই ক্যাথোড রেটা এটা সরল রেখা বরাবর চলছে। তারপরে যদি এইখানে কোনো অস্বচ্ছ বস্তুকে রাখা হয়, অর্থাৎ এর গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তুকে রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে উল্টো দিকে ছায়া পড়ছে। তার মানে কি, আলো সরল রেখায় চলে, আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তুকে রাখলে তার ছায়া পড়ে, এখানেও তাই ঘটছে, অস্বচ্ছ বস্তু রাখলে তার ছায়া পড়ছে, অর্থাৎ এই রশ্মি যেটা সেটা সরল রেখায় চলছে। দ্বিতীয়ত, এখানে যদি কোনো পাতলা ব্লেড যুক্ত কোনো পাখা রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে সেই পাখাটা আস্তে আস্তে ঘুরছে। তার মানে কি, পাখা মানে তার একটা পাতলা ব্লেড রয়েছে, তার মানে তার ভরও রয়েছে কিছুটা, সেই ভরযুক্ত একটা পাখাকে ঘুরিয়ে দিচ্ছে, তার মানে এই কণাটারও ভর রয়েছে, অর্থাৎ এই যে রশ্মিটা আসছে এর ভরবেগও রয়েছে। তারপরে কি, এই যে কণা যেটা আসছে তার আধানও রয়েছে, তার প্রমাণ কি করে পাওয়া গেল? কারণ প্রথমত এর ভিতরে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে গ্যাসটা আয়নিত হয়ে গেছে। আরেকটা ব্যাপার অন্যভাবে বলা যেতে পারে যে যদি এইদিকে যদি কোনো তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়, যদি মনে করো ইলেকট্রিক ফিল্ড রাখা হয়েছে, তাহলে এই দিকটা আমি ধরছি মাইনাস আর এই দিকটা প্লাস রয়েছে, তাহলে দেখা যাচ্ছে এই কণাটা মাইনাস দ্বারা বিক্ষেপিত হচ্ছে, মাইনাস দ্বারা বিক্ষেপিত হয়ে এই পজিটিভ ইলেকট্রোডের দিকে বেঁকে যাচ্ছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে তার মানে এই কণাটার একটা আধান আছে, এবং সেই আধানটা কি, সেই আধানটা হচ্ছে ঋণাত্মক আধান, যেহেতু এই ঋণাত্মক প্লেট দ্বারা ও বিকর্ষিত হয়েছে হয়ে এই ধনাত্মক প্লেটের দিকে এসছে, তার মানে এই কণাটার একটা আধান রয়েছে, সেই আধানটা কি, ঋণাত্মক আধান। আরো বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে এই আধানের পরিমাণটা হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এই আধানটা দেখো পাওয়ারে কত আছে, -19, অর্থাৎ খুব কম পরিমাণ একটা আধান। এখন অবধি যা দেখা গেছে তাতে এর চেয়ে কোনো কম আধান থাকা সম্ভব নয়, অর্থাৎ ইলেকট্রনের আধান হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম আধান, সেই জন্য একে সবচেয়ে ক্ষুদ্রতম আধানের একক ধরা হয়, অর্থাৎ আধানের ক্ষুদ্রতম একক, একে 1 একক ঋণাত্মক চার্জও ভাবা যেতে পারে, 1 ইউনিট নেগেটিভ চার্জ। আচ্ছা, আরো বিভিন্ন পরীক্ষা E/m রেশিও পরীক্ষা থেকে দেখা গেছে যে ইলেকট্রনের ভর যেটা আছে সেই ভরটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, অথবা 9.11 ইন্টু 10⁻31 কেজি, অর্থাৎ এই যে ভরের পরিমাণটা সেটাও কিন্তু খুব ক্ষুদ্র একটা ভর। পরমাণুর সমগ্র ভরের তুলনায় ইলেকট্রনের এই ভরটা নগণ্য। যদি আমরা একটা প্রোটনের রেসপেক্টিভ ভাবি, তাহলে দেখা যাচ্ছে কি যে একটা প্রোটন বা একটা ইলেকট্রনের তুলনায়, একটা প্রোটন বা একটা নিউট্রনের তুলনায় এই ভর, ইলেকট্রনের ভরটা 1836 গুণ এবং 1838 গুণ হালকা।
অর্থাৎ 1836টা ইলেকট্রনের যা ভর হবে একটা প্রোটনের তাই ভর হবে, অথবা 1838টা ইলেকট্রনের যা ভর হবে একটা নিউট্রনের তাই ভর হবে। আর আমরা জানি কি, যদি আমরা যত ভারী মৌলই যাই না কেন তার অ্যাটমিক নাম্বার কত কত হয়, 100 হয়, 110 হয়, 115 হয়। তাহলে 115টা তার মানে তাতে প্রোটন রয়েছে, তাহলে 115টা ইলেকট্রনও থাকবে। 115টা ইলেকট্রনের ভর বুঝতেই পারছো খুব কম, কিন্তু সেই জন্য পরমাণুর ভরে ইলেকট্রনের ভরকে আমরা ধরি না। আমরা যখন পরমাণুর ভর গণনা করি সেখানে ইলেকট্রনের ভরকে আমরা উপেক্ষা করে যেতে পারি। তাহলে আগের ছবিটাতে আমরা দেখতে পেলাম যে ক্যাথোড রশ্মির মাধ্যমে আমরা কি করে ইলেকট্রনের সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের মাথায় প্রশ্ন যে কি করে ইলেকট্রন নির্গত হলো, সেই ব্যাপারটা একটুখানি ভাবা যাক। আগের যে ছবিটা আমি এঁকেছিলাম তাতে কি ছিল, একটা টিউব নেওয়া হয়েছিল, সেই টিউবের মধ্যে বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে ভিতরকার বায়ু বের করে দেওয়া হয়েছিল। ভিতরে বায়ুর ঘনত্ব খুব কম, তার মানে খুব কম পরিমাণে গ্যাসের মলিকিউল ভিতরে রয়েছে। এরকম একটা অবস্থাতে যদি হাই ভোল্টেজ কারেন্ট পাঠানো হয় তাহলে কি হয়, ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে একটা আকর্ষণ বলের সাহায্যে আটকে থাকে। হাই ভোল্টেজ ডিসি কারেন্ট পাঠানোর জন্য কি হলো, সেই ইলেকট্রনগুলো ছিন্ন হয়ে গেল, বেরিয়ে গেল। সেই ইলেকট্রনগুলো যাওয়ার সময় কি করলো, ভিতরে যে গ্যাস পরমাণুগুলো ছিল, গ্যাস অণু পরমাণুগুলো ছিল, সেখান থেকে ইলেকট্রনগুলোকে আবার ছিন্ন করে দিল, দিয়ে আরো বেশি বেশি ইলেকট্রন তৈরি হলো। হয়ে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, সে পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রনের দিকে অর্থাৎ তড়িৎ দ্বারের দিকে ইলেকট্রনগুলো এগোতে থাকলো। তাহলে ক্যাথোড রশ্মির উৎপত্তির কারণটা হচ্ছে এইটা, যে কেন ক্যাথোড রশ্মি উৎপত্তি হয়েছিল। এইবার স্বাভাবিকভাবেই আমাদের মাথাতে একটা প্রশ্ন আসছে যে পরমাণু তো নিস্তড়িত, অর্থাৎ পরমাণুর কোনো চার্জ থাকে না, আবার পরমাণু থেকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বেরিয়ে আসছে, তার মানে এমন কেউ তো রয়েছে যার ধনাত্মক চার্জ রয়েছে, তাই তো ধনাত্মক ঋণাত্মক মিলিয়ে পরমাণু ওভারঅল নিস্তড়িত হয়ে যাচ্ছে। এই ঘটনাটা মাথায় নিয়েই 1886 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গোল্ডস্টেইন একটা পরীক্ষা করলেন, ওই একই রকম পরীক্ষা। এইবারে উনি করলেন কি, ক্যাথোডটা এই দিকে ধারে না নিয়ে উনি মাঝখানে ব্যবহার করলেন, এবং যে ক্যাথোডটা নিলেন সেটা ছিদ্রযুক্ত, তাতে এই যে ছিদ্র রয়েছে, কিছু কিছু ছিদ্র রয়েছে, দিয়ে যথারীতি বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে আবার টিউবের ভিতরকার বায়ু বের করে দেওয়া হলো, দিয়ে হাই ভোল্টেজ ডিসি কারেন্ট আবার পাঠানো হলো। স্বাভাবিকভাবেই তাহলে যেমন ক্যাথোড রশ্মির উৎপত্তি হয়েছিল ক্যাথোড থেকে, তাহলে এই ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি এবার বেরিয়ে আসছে অ্যানোডের দিকে। আগে যেমন হয়েছিল একই রকম ভাবে ক্যাথোড রশ্মি বেরিয়ে অ্যানোডের দিকে আসছে। এখন ঘটনা ঘটলো কি, পরীক্ষা করে দেখা গেল যে ঠিক উল্টো ভাবে অ্যানোড থেকেও কিছু কিছু রশ্মি ক্যাথোডের দিকে আসছে, এবং যেহেতু ক্যাথোডটা ছিদ্র রাখা আছে তাই এই ছিদ্র দিয়ে সেই রশ্মি বাইরে বেরিয়ে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে। তো এই রশ্মিটার প্রথম দিকে নাম দেওয়া হয়েছিল পজিটিভ রে, বা যেহেতু এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ক্যানাল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই এই রশ্মির নাম রাখা হলো ক্যানাল রে। পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এটার নাম দিলেন প্রোটন। 1920 খ্রিস্টাব্দ এর নাম দেওয়া হলো প্রোটন। তাহলে প্রোটন কণা কি করে সৃষ্টি হলো, অর্থাৎ এই যে ক্যানাল রে কি করে সৃষ্টি হলো সেটা একটুখানি আমরা চিন্তা করে দেখি। ক্যাথোড থেকে যখন ক্যাথোড রশ্মি অর্থাৎ ইলেকট্রনগুলো যখন অ্যানোডের দিকে আসছে, এই রাস্তাতে এই গতিপথে যে গ্যাসীয় পরমাণুগুলো ছিল সেইখানে তাদের ভিতর ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনকে এই ক্যাথোড রশ্মির ইলেকট্রনগুলো আঘাত করে তাদের ইলেকট্রনগুলোকে বাইরে বের করে দিল, মানে ছিন্ন করে দিল। তার মানে পরমাণু এখন কি হলো, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল, ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে গেল।
ধনাত্মক আধান মানে কি, সে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে, অর্থাৎ ক্যাথোডের দিকে যাবে, এবং ক্যাথোডে যেহেতু ছিদ্র আছে তাই ক্যাথোডের ছিদ্র দিয়ে গলে চলে গেছে ওইদিকে। ঠিক আছে, তো তারপর আরো বিভিন্ন পরীক্ষা করে জানা গেছে যে ক্যাথোডের আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সাথে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। ইলেকট্রনের আধান নেগেটিভ ধরা হয়েছিল, নেগেটিভ ছিল, এখানে প্রোটনের আধান যেটা সেটা হচ্ছে পজিটিভ, এবং পরিমাণ কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে প্রোটনের যে ভর সেটা হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর ইলেকট্রনের ভর ছিল 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, অর্থাৎ যথেষ্ট ভারী কিন্তু প্রোটন ইলেকট্রনের তুলনায়। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন এবং প্রোটন কি করে আবিষ্কার হয়েছে। নিউট্রন কিন্তু এইভাবে আবিষ্কার হয়নি। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে পরমাণুর মধ্যে থাকা প্রোটনের ভর একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বেশি ভারী। তার মানে ইলেকট্রনের ভর নগণ্য। তাহলে পরমাণুর ভর শুধু প্রোটনের ভরের সাথেই সমান হবে, কিন্তু দেখা গেল যে পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন রয়েছে সেই সংখ্যাটা যোগ করে, সেই ভরগুলো যোগ করে দেখা গেল যে পরমাণুর ভর কিন্তু তার চেয়ে বেশি, অনেকটাই বেশি। তখন মাথা এলো বিজ্ঞানীদের যে তার মানে এমন কোনো পার্টিকেল রয়েছে যার চার্জ নেই কিন্তু তার একটা ভর রয়েছে, তার মাস রয়েছে। তখনই বিজ্ঞানী রাদারফোর্ড 1920 খ্রিস্টাব্দে এই আবিষ্কৃত কণাটির নাম দিলেন নিউট্রন। তখনও কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, অথচ তিনি এর নাম দিয়ে দিলেন। পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দে তারই একজন ছাত্র জেমস চ্যাডউইক, উনি কি করলেন, একটা পরীক্ষা করলেন। উনি বেরিলিয়ামের একটা পাতলা পাতকে আলফা কণা, এই যে হিলিয়াম নিউক্লিয়াস এটা আলফা কণা, উনি এই বেরিলিয়ামের পাতলা পাতকে আলফা কণা দিয়ে আঘাত করলেন। তারপরে দেখা গেল যে একটা কার্বন C12 আইসোটোপ তৈরি হয়েছে, তার সাথে একটা নিউট্রন বেরিয়ে এসেছে। এইখান থেকে কিন্তু নিউট্রনের প্রথম ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন শুরু হয়েছে। তার আগে আমরা বিজ্ঞানীরা অনুমান করছিল যে এমন কোনো পার্টিকেল তো অবশ্যই রয়েছে যার কোনো চার্জ নেই কিন্তু ভর রয়েছে। তো আমরা দেখলাম এখন পর্যন্ত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি। এখানে একটা ছোট সামারাইজ করা হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আধান এবং ভর। ইলেকট্রনের এবং প্রোটনের দুজনেরই আধান সমান, ভর আলাদা। নিউট্রনের কোনো আধান নেই, ভর সবার চেয়ে বেশি। প্রোটনের থেকে সামান্য বেশি ভর হচ্ছে নিউট্রনের। নমস্কার।